গুড ইভিনিং, আমি সুব্রত সাহা। আজকে আমার আলোচনার বিষয় হবে বাংলা পেডাগোজি থেকে পঠন বিষয় নিয়ে। দেখো, প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেটে আমাদের 30 নম্বর থাকে বাংলায়। এই 30 নম্বরের মধ্যে 15 নম্বর থাকে সাবজেক্ট, অর্থাৎ দুটো প্যাসেজ আসতে পারে, একটি পদ্য, একটি প্যাসেজ আসতে পারে, আর 15 নম্বর থাকবে পেডাগোজি। এই পেডাগোজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পঠন। দেখো, পঠন প্রসঙ্গেই আমরা প্রথমে বলতে পারি পঠন কি। দেখো, 4টি যে স্কিল রয়েছে তার মধ্যে পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা। তাহলে আমাদের যে LSRW রয়েছে, LSRW, এই 4টি দক্ষতার মধ্যে 2টি দক্ষতা রয়েছে গ্রহণমূলক এবং 2টি দক্ষতা রয়েছে উৎপাদনমূলক। এই গ্রহণমূলক দক্ষতার মধ্যে 2টি দক্ষতা হলো লিসনিং L এবং R, এবং উৎপাদনমূলক দক্ষতার মধ্যে হলো স্পিকিং এবং রাইটিং। অর্থাৎ গ্রহণমূলক হলো শোনা এবং বলা, শোনা এবং পঠন, রিডিং, আর উৎপাদনমূলক হলো স্পিকিং, বলা এবং রাইটিং অর্থাৎ লেখা। এই 4টি দক্ষতার মধ্যে আমার আজকে আলোচ্য বিষয় হলো এই আর, অর্থাৎ রিডিং বা পঠন। ঠিক আছে, দেখো, পঠন প্রসঙ্গে আমরা প্রথমে বলতে পারি পঠন হলো এক প্রকার রিসেপটিভ স্কিল, অর্থাৎ গ্রহণমূলক প্রক্রিয়া। আমরা এই পাঠ গ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয় থেকে তথ্য সংগ্রহ করতে পারি এবং আমরা সেটাকে গ্রহণ করতে পারি, এবং পরবর্তীতে সেই গ্রহণ করার পর আমরা পরবর্তীতে সেটা থেকে কিছু উৎপাদন করতে পারি। যেমন কিছু বলতে পারি স্পিকিং স্কিল এবং কিছু লিখতে পারি রাইটিং স্কিল। অর্থাৎ পঠন হলো গ্রহণমূলক প্রক্রিয়া যা পরবর্তীতে আমাদের উৎপাদনমূলক প্রক্রিয়াতে সাহায্য করে। পঠন প্রসঙ্গেই আমাদের প্রথমেই যার নাম উঠে আসে ডক্টর মাইকেল ওয়েস্ট। ডক্টর মাইকেল ওয়েস্টের মতে পঠন হলো দৃশ্যত ধ্বনি উৎপাদন ও অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। দেখো, ভাষা দক্ষতার যে 4টি দক্ষতা রয়েছে তার মধ্যে পঠন হলো একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। মূলত ভাষা দক্ষতার 3য় স্থানে রয়েছে পড়া বা পঠন। অর্থাৎ আমাদের ভাষা দক্ষতার 4টি দক্ষতা হলো LSRW, তার মধ্যে এই আর অর্থাৎ রিডিং বা পঠন রয়েছে 3য় নম্বর ধাপে। ঠিক আছে, শোনা ও বলার মধ্য দিয়ে শিশুর পাঠ গ্রহণ শুরু হয়। প্রথমে আমাদের হয় L অর্থাৎ শোনা, তারপরে আসে S, তারপরেই আছে আর অর্থাৎ পঠন। তাহলে পঠন রয়েছে 3য় স্থানে, এবং তার পূর্বে আমাদের কি হয়, শোনা এবং বলা। ঠিক আছে, নেক্সট আমরা যে আসছি পঠনের প্রকারভেদ। প্রকৃতি অনুসারে পঠনকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন সরব পাঠ অর্থাৎ লাউড রিডিং। দেখো, সরব পাঠ কি? যে পাঠে আমাদের রব উচ্চারণ হয় সেই পাঠকেই বলা হয় সরব পাঠ। ঠিক আছে, তাহলে রব মানে কি? আমাদের মুখ থেকে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে, সাউন্ড উচ্চারিত হচ্ছে, তাকেই বলা হয় সরব পাঠ। এবং দ্বিতীয় পাঠ কি? নীরব পাঠ অর্থাৎ সাইলেন্ট রিডিং। দেখো, সাইলেন্ট রিডিং কি? অর্থাৎ রব ছাড়া যে পাঠ করা হয়, আমরা মনে মনেও পড়তে পারি, দেখে দেখেও পড়তে পারি, উচ্চারণ ছাড়াও পড়তে পারি, সেই পাঠকেই বলা হয় নীরব পাঠ। নেক্সট আবার বলেছে উদ্দেশ্য অনুযায়ী পঠনকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? চর্বণা পাঠ, সাধনা পাঠ, ধারণা পাঠ। দেখো, চর্বণা পাঠ, সাধনা পাঠ, ধারণা পাঠ, এবার আমরা এই পাঠগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, দেখো, প্রথমেই আসে সরব পাঠ। যে পাঠে ধ্বনি উৎপন্ন হয় বা উচ্চারণ করে যা পাঠ করা হয় তাকেই সরব পাঠ বলে। সরব পাঠের গুরুত্ব ও উপযোগিতা কি? বলেছে যে এই পাঠে বাকযন্ত্রের অনুশীলন হয়, শিক্ষার্থীরা বাকযন্ত্রকে পরিচালনা করার কৌশল আয়ত্ত করে, শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ রীতি শিখতে পারে, উচ্চারণের ত্রুটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সরব পাঠ মার্জিত কথন শৈলী ও চমৎকার বাচনভঙ্গি অর্জনে সহায়তা করে। আবৃত্তির ক্ষেত্রে সরব পাঠের ভূমিকা অনস্বীকার্য, কারণ সরব পাঠ ব্যতিরেকে কবিতার রস সাধন মোটেই সম্ভব নয়। সর্বোপরি সার্থক সরব পাঠ শিল্প হিসেবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ সরব পাঠের মাধ্যমে আমরা ভাষার আঞ্চলিকতার দোষ যে রয়েছে তা দূর করতে পারি, আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি, বানান সংশোধন হয়। এছাড়াও কথনশৈলী,
চমৎকার বাচন ভঙ্গি অর্জনেও সরব পাঠ সহায়তা করে। নেক্সট রয়েছে সরব পাঠের সুবিধা। দেখো, সরব পাঠ কথা বলার ক্ষেত্রে জড়তা দূরীকরণে সাহায্য করে। শিক্ষার্থীর কথা বলায় যদি কোনো আঞ্চলিকতা থাকে তা কাটিয়ে উঠতে সহযোগিতা করে। পঠনের বিরাম চিহ্নর ব্যবহার ত্রুটি থাকলে শনাক্ত করে তা সংশোধন করা যায়। সরব পাঠের সময় পাঠকের কোনো মন একই সাথে কাজ করে, এর ফলে কঠিন বিষয়বস্তুর প্রতি অধিক মনোযোগ দেওয়া যায়। পাঠে ত্রুটি ধরার সুযোগ থাকায় পাঠক পাঠের প্রতি যত্নশীল হয়। গোলমেলে পরিবেশেও সরব পাঠ কোনো অসুবিধা হয় না। শিক্ষার্থীদের শোনার দক্ষতা বাড়াতে সরব পাঠ কার্যকরী ভূমিকা রাখে। ভাষা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি হয়। সরব পাঠ সাহিত্যরস উপভোগের সহায়ক। সুন্দর বাচনভঙ্গি গড়ে উঠতে সরব পাঠের কার্যকরী ভূমিকা রয়েছে। এবার সরব পাঠের কী কী অসুবিধা রয়েছে? সরব পাঠ অধিক সময় সাপেক্ষ। তুলনামূলকভাবে সরব পাঠে বেশি সময় লাগে। দীর্ঘ সময় ধরে সরব পাঠ করা যায় না, এতে ক্লান্তি আসে। উচ্চ শ্রেণীর জন্য সরব পাঠ উপযোগী নয়। সরব পাঠে কারো কারো মুদ্রাদোষ পরিস্ফুট হয়, যা অত্যন্ত বিরক্তিকর। একসঙ্গে সরব পাঠ করলে কোলাহলের সৃষ্টি হতে পারে। গভীর মনোযোগ দিয়ে পড়া সরব পাঠে সম্ভব হয় না। অন্যের অসুবিধার কারণ হতে পারে বলে কোনো কোনো পরিবেশে সরব পাঠ মোটেই সমীচীন নয়। তাহলে আমরা কি জানলাম? সরব পাঠের সুবিধা এবং অসুবিধা। এবার আমরা আসছি নীরব পাঠ। কোনো ধ্বনি উচ্চারণ না করে, অর্থাৎ বাকযন্ত্রের দৃশ্যমান ব্যবহার না করে নীরবে যে পাঠ করা হয় তাকে নীরব পাঠ বলে। এই পাঠে শুধু চোখ ও মন একসাথে কাজ করে। নীরব পঠন ধ্বনিময় না হলেও জ্ঞানচর্চার ক্ষেত্রে এর তাৎপর্য অনেক বেশি। মনোসংযোগের ব্যাপারটিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ের গভীর উপলব্ধির জন্য নীরব পাঠের কোনো বিকল্প নেই। সময় কাটানোর জন্য বা অবসর যাপনের জন্য নীরব পাঠ প্রিয় সঙ্গী হতে পারে। অর্থাৎ আমরা যে পাঠে রব উচ্চারণ ছাড়াই মনে মনে যে পাঠ করি তাকেই বলা হয় নীরব পাঠ। এই পাঠ কী করে? এই পাঠে আমাদের চোখ এবং মন একসাথে কাজ করে এবং অল্প সময় আমরা অধিক পড়তে পারি। তবে এই পাঠেরও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। দেখো, নীরব পাঠের সুবিধায় কী রয়েছে? নীরব পাঠ ক্লান্তিকর নয়, তাই দীর্ঘ সময় পড়া যায়। কোনো কঠিন বিষয় হৃদয়ঙ্গম করার জন্য নীরব পাঠ অধিক কার্যকরী। সমালোচক, বিশ্লেষক ও গবেষণারত ব্যক্তিদের জন্য নীরব পাঠ বেশি উপযোগী। একই স্থানে একই সাথে অনেকে মিলে পাঠ করা যায়। নীরব পাঠে শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় থাকে, অর্থাৎ এখানে কোনো কোলাহল সৃষ্টি হয় না। সরব পাঠের চেয়ে নীরব পাঠ সময় কম লাগে, অল্প সময়ে এখানে অধিক পড়া যায়। অবসর সময়ে আনন্দে কাটানোর জন্য নীরব পাঠ আনন্দসঙ্গী হতে পারে। লাইব্রেরিতে পাঠোভ্যাস ও হোস্টেলে অবস্থানের জন্য নীরব পাঠ বেশি উপযোগী। এই প্রশ্নটা কিন্তু সিটেটে এর আগে এসেছিল, যে লাইব্রেরিতে কোন পাঠ বেশি উপযোগী। ব্যক্তিগত পত্র, গোপন দলিল পত্রাদি নীরবে পাঠ করা শ্রেয়। পঠনকালে কোলাহলমুক্ত পরিবেশ বজায় রাখতে নীরব পাঠই অত্যন্ত উপযোগী। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি রয়েছে যা আমরা জনসম্মুখে পড়তে পারি না, সেক্ষেত্রে নীরব পাঠ কিন্তু অত্যন্ত উপযুক্ত। এবার নীরব পাঠের এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু অসুবিধাও রয়েছে। প্রথমেই আসা যাক, নীরব পাঠে উচ্চারণগত ত্রুটি হলে তা সংশোধনের কোনো উপায় থাকে না। এবং মাথায় রাখবে, এখানে নীরব পাঠের ক্ষেত্রে কি হয়, যদি আমরা ভুল উচ্চারণও করি সরব পাঠে কিন্তু সংশোধন করা যায়, কিন্তু নীরব পাঠের ক্ষেত্রে কিন্তু সেই কোনো সুযোগ নেই। 2 নম্বর বলেছে, ভাষা শিক্ষার শুরুতে বিশেষত প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য নীরব পাঠ উপযোগী নয়। 3 নম্বর কি বলেছে, অমনোযোগী শিক্ষার্থীরা ফাঁকি দেওয়ার সুযোগ পেয়ে যায়। কবিতা পাঠের প্রধান উদ্দেশ্য রস সাধন করা, যা নীরব পাঠে কোনো ক্রমেই সম্ভব নয়। নেক্সট 5 নম্বরে রয়েছে, গভীর মনোযোগের বিঘ্ন ঘটলে পাঠে পাঠকের কোনো লাভ হয় না। 6 নম্বরে রয়েছে, উচ্চারণ অনুশীলনের কোনো সুযোগ নীরব পাঠে থাকে না। নীরব পাঠকে শৈল্পিক পাঠের পর্যায়ে নেওয়া যায় না। এবার আসছি চর্বণা পাঠ। দেখো, প্রবন্ধ বা প্রবন্ধধর্মী রচনা সাধারণত যুক্তিনির্ভর তত্ত্ব ও তথ্যে ভরপুর, বুদ্ধি ও বিচার বিশ্লেষণমূলক হয়ে থাকে। এ ধরনের লেখার গভীরে পৌঁছাতে প্রয়োজন চর্বণা পাঠ। কঠিন খাদ্যদ্রব্য যেমন চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তেমনি এ জাতীয় জটিল লেখার মর্ম উপলব্ধির জন্য চর্বণা পাঠের কোনো বিকল্প নেই। যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পাঠ, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পাঠকে চর্বণা পাঠ বলে। কেন বলে?
কারণ ইতিহাস ভূগোলে আমরা যত পড়ব তত গভীরে প্রবেশ করব। ঠিক যেমন খাদ্যদ্রব্যকে চিবোতে চিবোতে আরও বেশি রস সাধন করা যায়, ইতিহাস ভূগোল বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তাই একে চর্বণা পাঠ বলে। নেক্সট রয়েছে সাধনা পাঠ। বলছে সাধনা পাঠ কি? যে পাঠের মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করে থাকি, অর্থাৎ কাব্যধর্মী কোনো রচনার সাহিত্য রস আস্বাদনের জন্য যে পাঠ করা হয় তাকে সাধনা পাঠ বলে। কবিতা পাঠ মূলত সাধনা পাঠ, কারণ কবিতা পাঠের প্রথম ও প্রধান উদ্দেশ্য রস সাধন করা। সাধনা পাঠের মাধ্যমে কবির প্রকাশভঙ্গি, গভীর অনুভূতি, হৃদয়াবেগ প্রভৃতির সাথে একাত্মত হয়ে আনন্দ লাভ করা যায়। এখানে বিষয়বস্তুর চেয়ে রস সাধনই মুখ্য হয়ে থাকে, অর্থাৎ কাব্য কবিতা পড়াকে আমরা সাধনা পাঠ বলে থাকি। এই কোশ্চেনটা কিন্তু বহুবার টেটে এসেছে যে কবিতা পাঠ কিরূপ পাঠের উদাহরণ। হ্যাঁ, তাহলে কবিতা পাঠ সাধনা পাঠের উদাহরণ। নেক্সট রয়েছে ধারণা পাঠ। কোনো প্রকার রস সাধন বা বিচার বিশ্লেষণ নয়, শুধু পড়ে অর্থ বুঝতে পারা, মর্ম উপলব্ধি করা এবং সাধারণ ধারণা অর্জন করা যায় যে পাঠের মাধ্যমে, তাকেই ধারণা পাঠ বলে। বাংলা পাঠ্যপুস্তকের ভ্রমণ কাহিনী, উপন্যাস, বর্ণনামূলক রচনার পাঠ এর অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা চোখ বুলিয়ে অর্থ বোঝার ক্ষমতা এই পাঠের মাধ্যমেই লাভ করে। এই পাঠকে আত্মীকরণ পাঠও বলা হয়ে থাকে, অর্থাৎ কি, যে পাঠের মাধ্যমে আমরা কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা বা কনসেপ্ট নিতে পারি, যেমন গল্প বই পড়া হতে পারে, নিউজ পেপার হতে পারে, এগুলো হচ্ছে ধারণা পাঠ করা। হ্যাঁ, দেখো এবার যেটা আমরা আলোচনা করব সম্পূরক পাঠ বা কমপ্লিমেন্টারি রিডিং। এটি কিন্তু পূর্বে শ্রেণীবিভাগে উল্লেখ ছিল না, কিন্তু দেখা যায় যে এই কমপ্লিমেন্টারি রিডিং এবং সাপ্লিমেন্টারি রিডিং ব্যাপারটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। হ্যাঁ, তাহলে সম্পূরক পাঠ বা কমপ্লিমেন্টারি রিডিং কি? বলছে যখন শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ছাড়া বা তার পরিবর্তে প্রতিপূরক গ্রন্থের সাহায্য নেয়, তখন তাকে সম্পূরক পাঠ বলে। যেমন সহযোগী বই, অর্থাৎ কি হচ্ছে, ধরে নাও এটা একটা এ বই, এটা বি বই। এ বইয়ের যে লেখক রয়েছে সেই লেখকের ভাষা একজন শিক্ষার্থী বুঝতে পারছে না, তখন শিক্ষার্থী করলো কি, এ বইয়ের পরিবর্তে বি বইকে বেছে নিল, অর্থাৎ আরও একটা অন্য রাইটারের বই নিল এবং সেই বই থেকে পঠন করছে, তখন তাকে বলা হয় কমপ্লিমেন্টারি রিডিং। হ্যাঁ, অর্থাৎ এ বইয়ের বদলে যখন সম্পূর্ণভাবে বি বইকে নেওয়া হয় তখন তাকে কমপ্লিমেন্টারি রিডিং বলে। আরেকটি রয়েছে কি, অনুপূরক পাঠ বা সাপ্লিমেন্টারি রিডিং, অর্থাৎ যখন কোনো বইয়ের কোনো নির্দিষ্ট অংশ বুঝতে অসুবিধা হয় তখন তা বোঝার জন্য যে অন্য বইয়ের সহায়তা নেওয়া হয়, অর্থাৎ সেই অন্য বইয়ের নির্দিষ্ট অংশকে নেওয়া হয়, তখন তাকে অনুপূরক পাঠ বলে। অর্থাৎ এখানে কি বলছে, এ বই রয়েছে আর বি বই রয়েছে। এ বইয়ের মধ্যে ধরে নাও 10টা ইউনিট রয়েছে, তার মধ্যে 8 নম্বর ইউনিটটা যে রয়েছে সেই ইউনিটটা যথেষ্ট কঠিন, শিক্ষার্থীরা বুঝতে পারছে না, এবং শিক্ষার্থী কি করলো, তখন বি বইয়ের যে 8 নম্বর ইউনিট রয়েছে, যেটা সহজ বইয়ে সহজ ভাষায় রয়েছে, শিক্ষার্থী সেই টপিকটা চয়ন করলো, তখন একে বলা হয় সাপ্লিমেন্টারি রিডিং। অর্থাৎ শিক্ষার্থীরা বি বইয়ের কোনো একটি নির্দিষ্ট অংশকে বেছে নিয়েছে এ বইয়ের পরিবর্তে। সমস্ত বই কিন্তু এখানে না, এ বইয়ের 8 নম্বর ইউনিট এটা বাদ দিয়ে বি বইয়ের 8 নম্বর ইউনিটটা শিক্ষার্থীরা বেছে নিয়েছে, অর্থাৎ ছোট্ট একটু অংশকে বেছে নিয়েছে, তখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি রিডিং। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা জানলাম পঠন কাকে বলে, পঠনের ভাগ সরব পাঠ, নীরব পাঠ, চর্বণা পাঠ, সাধনা পাঠ, ধারণা পাঠ এবং সাপ্লিমেন্টারি রিডিং এবং কমপ্লিমেন্টারি রিডিং। ঠিক আছে, এটি গেল আজকে পঠন, অর্থাৎ শুধুমাত্র রিডিং দক্ষতা বা রিডিং স্কিল। হ্যাঁ, এছাড়াও আমাদের আরও 3টি দক্ষতা রয়েছে, কি কি, লিসনিং, স্পিকিং এবং রাইটিং। এগুলো আমরা আলোচনা করব অন্য কোনো ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ।